তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে, যে বিপুল নিমেষগুলি নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। একদিন হঠাৎ টেলিগ্রাম পেলাম কালিম্পং থেকে। Have just arrived, will be pleased to see you. 1938-এর 21শে মে পূজনীয় গুরুদেব প্রথমবার কালিম্পং থেকে আমাদের মংপুতে এসেছিলেন। দ্বিতীয়বার 1939-এর 14ই মে পুরী থেকে। তৃতীয়বার ওই বছরই শরৎকালে অর্থাৎ 12ই সেপ্টেম্বর। আর চতুর্থবার আসেন 1940-এর 21শে এপ্রিল। যে কয়েকবার তিনি আমাদের এখানে এসেছিলেন, সে কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে আনন্দময় সময়। তাই গুরুদেবকে কাছে পাওয়ার ক্ষণগুলো আমার ব্যক্তিগত ডায়েরির পাতায় ইতস্ততভাবে লিখে রাখতাম। ঘরের কথা হাটের মাঝে এলে অপরাধ ঘটা অসম্ভব নয়, তবু তাঁর মুখের কথায় শুধু আমার নয়, সমস্ত দেশের অধিকার স্মরণ করে আজ এই শ্রদ্ধাঞ্জলি। আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। সেদিন 25শে বৈশাখ, গুরুদেবের জন্মোৎসবের দিন। আজ গুরুদেবের পড়া কবিতা টেলিফোনে ব্রডকাস্ট করা হবে। সেদিন সকালে গুরুদেব শোনাচ্ছিলেন তাঁর জন্মদিন কবিতাটি। আমার সে ভালোবাসা সব ক্ষয়ক্ষতি শেষে অবশিষ্ট রবে, তার ভাষা হয়তো হারাবে দীপ্তি অভ্যাসের ম্লান স্পর্শ লেগে, তবু সে অমৃত রূপ সঙ্গে রবে যদি উঠি জেগে। মৃত্যু পর পারে তারই অঙ্গে এঁকেছিল পত্র লিখা, আম্র মঞ্জরীর রেণু এঁকেছে পেলব শেফালিকা, সুগন্ধি শিশির কণিকায়। কি ভাবছেন গুরুদেব? হ্যাঁ, এঁকেছে পেলব শেফালিকা না, এঁকেছিল তন্নি শেফালিকা। কোনটা রাখি বলো তো মৈত্রেয়ী? আমায় জিজ্ঞাসা করছেন গুরুদেব? কেন নয়, দোষ কি? কিন্তু উত্তর দেওয়াটা যে আমার পক্ষে ভয়ানক দোষের হবে। বাহ, তুমি কবি, কবিতা লেখো, তুমি না বললে কে বলবে? গুরুদেব লজ্জা দেবেন না। কোথায় আমার কবিতা আর কোথায়? বিনয় ভালো, অতিটা ভালো নয়। কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার প্রতি তোমার ভক্তি অসম্ভব দ্রুত কমে যাচ্ছে। মা, এই অভিযোগ কিসে প্রমাণ হলো? আজ আমার জন্মদিনে কত চিঠি, কত কবিতা
জন্মদিন সংখ্যার কত পত্রিকা এসেছে। কই, তুমি একটা কবিতা লিখলে না যে? আমি মানে? থাক থাক, আর উত্তর খুঁজতে হবে না। ওই তো কাগজ কলম রয়েছে, চট করে হে রবীন্দ্র কবীন্দ্র বলে একটা কবিতা লিখে ফেলো না। কি হলো, ওরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি ভাবছো? আরে, আমার নামটা ভারী সুবিধে। কবিদের খুব সুবিধে হয়ে গেছে জানো, মিলের জন্য হাহাকার করে বেড়াতে হয় না। রবীন্দ্রের পর কবীন্দ্র লাগিয়ে দিলেই হলো, বুঝলে? গুরুদেব, তোমার আলোয় আলোকিত আমি, কোন ছন্দে তোমায় ছোঁব? তার চেয়ে এই ভালো মনের কোণে তোমার আলো সযত্নে রেখে দেব। একদিন গুরুদেব খেতে বসেছেন, তারই মধ্যে আলোচনা চলছে। কথা উঠল গদ্য কবিতার। আমি বললাম, গুরুদেব, একটা কথা নির্ভয় বলবো? সম্পূর্ণ দেবী, কবে তুমি ভয়ে নির্বাক হয়ে থাকো, সেই শুভ দিন তো আজ পর্যন্ত দেখিনি। আচ্ছা, তাহলে বলেই ফেলি। গদ্য কবিতা আমার ভালো লাগে না। তার অত্যন্ত সহজ কারণ এই যে এখনো তুমি অভ্যস্ত হওনি, তাই। তা হতে পারে, তাহলেও তো একটা প্রশ্ন থাকে, অভ্যস্ত হলুম না কেন? ভালো লাগে না বলে পড়ি নে তা তো নয়। কোনোটা কিছু কিছু ভালো লাগেও হয়তো, কিন্তু মিলের কবিতার মতো কিছুই নয়, যে কবিতা পড়ে রাতের পর রাত কাটানো যায়, যে কবিতা উচ্চারণ করে সকল সময়ে সকল রকম মনের অবস্থাতেই মন মুক্তি পেতে পারে। গদ্য কবিতায় সে আনন্দ স্বাদ কোনোদিন পাইনি। আপনি আপনি হাসছেন কেন? যা সত্যি তাই বলছি। আসল কথা কি জানো মাংকবি, সস্তা মিলের মোহ তোমাদের পেয়ে বসেছে। সস্তা? সস্তা কি করে বলবেন? হ্যাঁ, বলাকা কবিতায় মিল আছে। কই, তাতে দাম তার কিছু কমেছে? যেমন ধরুন না, ছবি কবিতাটি, তুমি কি কেবলই ছবি, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, এতে মিল থাকতে কি ক্ষতি হয়েছে? অর্থের তাৎপর্যের গভীরতা কিছুমাত্র খর্ব হয়েছে, কে বলবে? কিন্তু এও ঠিক, যদি মিল না থাকতো, এমন করে অন্তরে প্রবেশ করত না, এর ছন্দ বন্ধ এমন করে মনেও থাকতো না। না না, তোমরা একটা ভুল করো। এই দুয়ের মধ্যে তুলনা চলে না, দুটোর দুরকম রস। তুমি যদি গদ্যের সঙ্গে কবিতার তুলনা করো, সেই রকমই হবে। আচ্ছা, লিপিকা তোমার কেমন লাগে? খুব ভালো। দেখো একবার কন্ট্রাডিকশন কিরকম তোমার মধ্যে। লিপিকা কেন ভালো লাগে? সে তো গদ্য কবিতা, বিশুদ্ধ গদ্য কবিতা। হ্যাঁ, লেখাটা গদ্যের ছন্দে, এই মাত্র তফাৎ। আসলে ছন্দ কবিতাগুলো আমার মুখস্থ থাকে, কিন্তু একটাও গদ্য কবিতা মুখস্থ হয় না। কিন্তু কেন যে একটা ভালো লাগে আর একটা ভালো লাগে না, অত বিশ্লেষণ করবার কি ক্ষমতা আছে আমার? বুঝেছি বুঝেছি, তাহলে হয়তো পড়তে পারো না। তা হয়তো হবে, তবে আপনার মুখে একবার রবীন্দ্র পরিষদে গদ্য কবিতা সাধারণ মেয়ে শুনেছিলাম, বড্ড ভালো লেগেছিল সেদিন। তাহলে সে তো আপনি পড়েছিলেন, আপনি পড়লে তো ভালো লাগবেই, কিন্তু সর্বদা আপনাকে পাবো কোথায়?
না না মৈত্রী, তুমি হেরেও জিতবে এই কি তোমার প্রতিজ্ঞা? হ্যাঁ, সত্যি সেদিনের আমার অজ্ঞতা, ছেলে মানুষের কথা ভাবলে আজও বড় লজ্জা হয়। আর একদিনের কথা বড় মনে পড়ে। মংপুতে তখন ঘোর বর্ষা। আমি রান্নাঘর থেকে গুরুদেবের গান শুনতে পাচ্ছি। সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ यामिनी রে, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, कुंज पथे सखी कैसे जावब, अबला कामिनी रे, सांगन गगने घोर घन घटा, सांगन गगने হঠাৎ গানের শব্দ থেমে গেল। আমার মনে হলো গুরুদেব ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও গেলেন। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি গুরুদেবকে খুঁজতে খুঁজতে আমাদের বাইরের কাঁচের ঘরটা এলুম। দেখি গুরুদেব কাগজ কলম নিয়ে বৃষ্টি ভেজা প্রকৃতির দিকে তাকিয়ে বসে আছেন। তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কবিতার কয়েক পংক্তি লেখা ছেঁড়া কাগজ। আমি বললাম, গুরুদেব, গুরুদেব আপনি এখানে? হ্যাঁ, ভাবলুম তোমাদের এই কাঁচের ঘরে বসে বৃষ্টির শব্দ শুনব। কি ঘোর বর্ষায় নেমেছে, কিন্তু বিধাতা তো পথ বন্ধ করেছেন। অর্থটা ঠিক বুঝলাম না। আরে বাবা, বুঝলে না? শ্রবণ যন্ত্র বিদ্রোহ শুরু করেছে, কানটা গেছে। আর তুমিও এমন এঁটে দরজা বন্ধ করেছো, তাই বসে বসে কুড়েমি করছি আর ভাবছি। কি চারিদিকে এত সব মূল্যবান কাগজ পড়ে রয়েছে কেন? ও কি ওই ছেঁড়া কাগজগুলো সংগ্রহ করছো কি জন্যে? ছেঁড়া কাগজ কেন? ও তো আপনার লেখা কবিতার টুকরো। ও বুঝি তোমার মিউজিয়ামে উঠবে? তোমায় নিয়ে আর পারা গেল না। কোথায় ছেঁড়া কাগজ, ছেঁড়া জুতো, এক টুকরো কাপড় সব জড়ো করছো। আরে তোমার বাড়ি যে শেষটায় ডাস্টবিন হয়ে উঠবে। উঠুক, সেই হবে আমার বেলুর মঠ। তাই তাই, বেলুর মঠ। তারপর আবার সেই যে তোমার এক ডায়েরি আছে, তাতে সব ছেঁড়া কথা জমা হচ্ছে। বাড়িটাকে মিউজিয়াম করো, ক্ষতি নেই, কিন্তু জীবনটাও মিউজিয়াম করে তুলনা যায়। মানকবি, তোমার কাছে আমার এই মিনতি। খনিকাতে লিখেছি, ফুরায় যা দাও ফুরাতে। তা হোক, ক্ষতি কি? না হয় মিউজিয়ামই হবে আমার জীবন। বিশেষ ক্ষতি, সমূহ ক্ষতি। আমি সেই মিউজিয়ামের মমি হতে চাইনি। যে কটা দিন থেকে গেলুম, তোমাদের সকলকে খুশি করে গেলুম, এই তো ভালো। স্মৃতির বোঝা চাপিয়ে কেন ভারাক্রান্ত করব তোমাদের জীবন? এই কয়েকদিনের আনন্দ স্মৃতি যদি খুশি হয়ে মনে করো, সে ভালো। যদি মনে করে খুশি হও, সে আরো ভালো, কিন্তু ভার নয়। আমি তোমার জীবনে কখনো
সমাধি মন্দির হয়ে উঠতে চাই নে, এই স্পষ্টই বলে দিচ্ছি। ভীষণ ঝগড়া হয়ে যাবে তাহলে, এই বলে দিলুম। গুরুদেব, আপনি যতই ঝগড়া করুন, যতই রাগ করুন, যত অভিমানী করুন, সে তো আপনাকে আর এক রকম করে পাওয়া। কিন্তু সে পাওয়াকে নিজের সম্পত্তি করে রাখা জানি ঘোর অন্যায়। তাই মহৎ হওয়ার জন্য নয়, আপনার প্রতি আমার শ্রদ্ধা স্থান আরো বিস্তৃত করতে 1951 সালে 13ই ডিসেম্বর আমাদের মংপুর বাড়িতে স্থাপন করি রবীন্দ্র স্মৃতি শ্রমিক কল্যাণ কেন্দ্র। 1955 সালে আমরা মংপু থেকে বিদায় নেওয়ার আগে প্রতিষ্ঠানটি একটি ট্রাস্টের হাতে দিয়ে আসি। আজ মংপু রবীন্দ্র অনুরাগীদের কাছে একটি তীর্থস্থান। সেখানে রবীন্দ্রনাথের লেখবার টেবিলের উপর যে স্মারক খাতাখানা রয়েছে, তার পাতা উল্টালেই বোঝা যায় দেশ বিদেশের মানুষ, পরিব্রাজক, পথিক, শিক্ষিত অশিক্ষিত, শিশু যুবা বৃদ্ধ, সকল শ্রেণীর মানুষ তাদের অকৃত্রিম শ্রদ্ধা জানিয়েছে, আনন্দ পেয়েছে, তীর্থযাত্রার তৃপ্তি পেয়েছে। খাতাখানা চীনা, জাপানি, জার্মান ও ফরাসি ভাষার লেখায় পূর্ণ হয়ে বিশ্বকবির দরজায় বিশ্বের অভিনন্দনে প্রতিদিন পূর্ণ হয়ে উঠছে। ছাই হয়ে গিয়ে তবু বাকি যাহা রহিবে, আপনার কথা সে তো বহিবেই, শুধু তোমার বহিবে। বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে